সরকার প্রধান, তিনি অনেক সময় এমন সব জায়গায় নাক গলান যেগুলো তার কাজ না। আমি এই সংসদের দিকে তাকাই, আমি কোনো বিরোধী দল দেখি না। এটা হচ্ছে একটা আওয়ামী বিরোধী সংসদ। একটা রাষ্ট্রপতি হলেই হলো, তার তো আসলে ওরকম কাজ নাই। আচ্ছা আচ্ছা, তো এখন এটা না, এখন তাকে কাজ করতে হবে। কোনো শ্বেতপত্রের দরকার নেই, কারণ ইন্টারিম গভর্নমেন্ট খুব ভালো কাজ করেছে। এটা হয়তো তারা চায় না যে অন্তর্বর্তী সরকার কোনোভাবে কাঠগড়ায় দাঁড়াক। স্বাগত জানাচ্ছি বলানো বলা অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানে আজকের অতিথি জাতীয় সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। একই সঙ্গে আমাদের অনুষ্ঠানে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মুস্তফা। মুস্তফা ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। সাবির মুস্তফা, আপনার কাছে দিয়ে শুরু করতে চাই একটা বিষয়, যে আমাদের দেশে কয়েকটা বিষয় খুব চোখে পড়ছে গণমাধ্যমে। সেটা হচ্ছে যে ঢাকা যে ভারতীয় হাইকমিশনার আছেন, তিনি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করলেন এবং বেশ, আমরা ছবিটা যেটা দেখলাম, বেশ আন্তরিকতা, একটা বৈঠক করার পর আবার আধা ঘন্টার মতো সময় নিজের একান্ত বৈঠক করেছেন। এবং তিনি সেদিনই ভারতে গিয়েছেন দিল্লিতে এবং সেখানে নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেছেন। গণমাধ্যমে খবর এসেছে যে তিনি নির্দেশনা নিতে গিয়েছেন ঢাকার সঙ্গে সম্পর্ক আরও কীভাবে গভীর করা যায়। আপনার কাছে কী মনে হয়, মানে এই সম্পর্কটা আমরা কতটা উষ্ণতায় যেতে পারবে, যেহেতু দীর্ঘদিন ধরে একটা স্থবিরতায় ছিল আমাদের সম্পর্ক? হাইকমিশনারের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, এটা একটা সৌজন্য সাক্ষাৎ হবার কথা ছিল এবং এটা রুটিন একটা হয় যে হাইকমিশনার, নতুন হাইকমিশনার ক্রেডেনশিয়াল দেওয়ার পর প্রধানমন্ত্রীর সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করেন। কিন্তু যেহেতু পরিস্থিতি একটা অন্য মোড় নিয়েছিল, বিশেষ করে 5ই আগস্ট দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন বলুন বা একটা ভাষণের পর, সেহেতু এই বৈঠকের গুরুত্বটা অনেক বেড়ে যায়। এবং যেটা দেখা গেল যে তারেক রহমান এবং দীনেশ ত্রিবেদীর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের, মানে আমরা তো ছবি দেখলাম, আমরা তো জানি না যে অ্যাকচুয়ালি কী কথাবার্তা আদান প্রদান হলো। কিন্তু দীনেশ ত্রিবেদী বের হয়ে যেসব কথা বললেন, তিনি তারেক রহমানকে ভূয়সী প্রশংসা করলেন, তাকে জনগণের নেতা বললেন এবং তিনিও নিজেও একজন রাজনীতিক বলে দিলেন যে তিনি কূটনীতিক না, রাজনীতিক, কাজে তিনি মানুষের সাথে মানুষের সম্পর্ক নিয়ে কাজ করেন। তো তিনি খুব আপবিট এবং হাইলি পজিটিভ কথাবার্তা বললেন। বাংলাদেশের পক্ষ থেকে দেখলাম যে খলিলুর রহমান যে ব্রিফিংটা করলেন সেটা অত আপবিট ছিল না, কিন্তু এটা খুব যে নেগেটিভ ছিল তাও না। তো আমার মনে হয় যে সম্পর্ক তো খুব ঠান্ডা অবস্থায় আছে, কিন্তু সেখানে কিছুটা উষ্ণতার একটা লক্ষণ পাওয়া যাচ্ছে। আমি বলবো না এখনো যে কোনো ব্রেক থ্রু হয়ে গেছে, যে দুইজন আবার খুব দোস্ত হয়ে গেছে, সেটা অনেক দূরে। কিন্তু একটা প্রচেষ্টা চলছে যে এই যে একটা সম্পর্ক যে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে সেখান থেকে তুলে আনার জন্য। এবং সেখানে এই হাসিনা ইস্যুটা একটা বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য, ভারতের জন্য না। তো ভারতও চেষ্টা করবে যে এই কাঁটাটা কিভাবে, মানে বাংলাদেশের যে ইচ্ছা সেটা কতটুকু পূরণ করতে পারবে। আবার শেখ হাসিনা তাদের এত দীর্ঘদিনের মিত্র, তার মানে কোনো বিপদ হয়, তার জীবন বিপন্ন হয়ে যায়, এরকম কোনো কিছু না করে কতটা এগিয়ে আসা যায় বাংলাদেশের দিকে, সেটা নিয়ে আমার মনে হয় এই দীনেশ ত্রিবেদী, নরেন্দ্র মোদী আলাপ করছেন এবং ত্রিবেদী ফিরে আসবেন। এখন নিশ্চয়ই তিনি বাংলাদেশের মন্ত্রী এবং উপদেষ্টাদের সাথে আবার বৈঠক করবেন এবং এই বৈঠক আদান প্রদান চলতে থাকবে। কিন্তু এটার একটা লক্ষণ হচ্ছে যে দুই দেশই চেষ্টা করছে যে টেম্পারেচারটা, মানে সম্পর্কের যে উষ্ণতা, এটা একটু বাড়াতে। মানে এখন তো উষ্ণতা বলতে কিছু নেই, তো একটা উষ্ণতা ফিরিয়ে আনতে আমার মনে হয় দুদিক থেকেই একটা আন্তরিক চেষ্টা চলছে। সম্পর্ক উষ্ণ করার ক্ষেত্রে যদি শেখ হাসিনা পয়েন্টটা হয়ে থাকে, তাহলে সেটা তো মানে একটা দীর্ঘ প্রক্রিয়া হয়ে যায় কিনা। যেমন বিশেষ করে ধরুন যে 5ই আগস্টে যখন শেখ হাসিনার সংবাদ সম্মেলন দিল্লি থেকে যেটা করা হলো, এবং সেই দিনই সরকারের প্রতিক্রিয়া ছিল খুবই কড়া প্রতিক্রিয়া। সরকার বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে এবং বাংলাদেশ এটা বলেছে যে, মানে সরাসরি যদি বলার চেষ্টা করেছে যে সম্পর্কও চাইবেন আবার হাসিনা ট্রাম্প কার্ড খেলবেন, এরকম বিবৃতিও এসেছে। এবং শেখ হাসিনা যেহেতু ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তো সেখানে দিল্লিতে থেকে এরকম একটা সে ভূমিকা করছে এবং এটা বিশ্বাস করার কোনো কারণ নাই যে এটা ভারত সরকারের কোনো এর মধ্যে পিছনে সহযোগিতা নেই, যদিও ভারত সরকার না করছে। এটাকে আপনি কিভাবে দেখেন? কারণ আপনি তো অনেকদিন বিবিসি বাংলায় ছিলেন, আন্তর্জাতিক এই পরিমণ্ডল রাজনীতিটাকে আপনি খুব ভালোভাবে কাছে থেকে উপলব্ধি করতে পারেন। এটা কি ভারত শুধু একটা ডিপ্লোম্যাটিক ওয়েতেই আগাচ্ছে, নাকি ভারত আসলে, আপনার কি মনে হয় যে তারা বাংলাদেশকে তারা কাছে পেতে চাইছে, কোনটার জায়গায় থাকবে? এখন ভারত একটা জিনিস এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভারত এই হাসিনা পরবর্তী বাংলাদেশের সাথেই সম্পর্ক করতে চায়। ভারতের কার্যক্রমে এমন কিছু দেখা যাচ্ছে না যে তারা ভারত মানে
কোনোভাবে হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার চেষ্টা করছে, সেটা না। তারা তারেক রহমান বিএনপি সরকারের সাথেই সম্পর্ক গড়ে তুলতে চাইছে। কিন্তু যেটা বললাম যে হাসিনা একটা কাঁটা, কিন্তু সেই কাঁটাটা ভারতের জন্য একটা ডিলেমা, কারণ ভারত হাসিনাকে, ইংরেজি ভাষায় একটা কথা আছে যে থ্রো আন্ডার দ্য বাস, মানে তাকে বিসর্জন দেওয়া। তো এইটা আমার মনে হয় না ভারত করতে পারবে, ভারত করতে চাইবেও বলে আমার মনে হয় না, পারবেও বলে মনে হয় না। সেই জন্য তো আলোচনাটা এমন হতে হবে যে একটা দুই পক্ষের কাছেই গ্রহণযোগ্য একটা সলিউশন। এখন আপনি যদি বলেন যে বাংলাদেশ কী চায়, বাংলাদেশ সবসময় চেয়ে আসছে যে হাসিনা যেন এখানে তার বিরুদ্ধে যেসব মামলা আছে আদালতে গিয়ে সে মামলার মুখোমুখি হন, বিচারের মুখোমুখি হন। বাংলাদেশ সরকার, সেই ইউনূস সরকার বলুন এবং বর্তমান সরকার বলুন, সবাই এই কথাই বলে আসছে যে এটা হচ্ছে বটম লাইন, যে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। এখন সেটা যদি হাসিনা করতে পারে এবং এখানে যদি ভারতের সাথে একটা নেগোসিয়েশন হয় যে সে ফিরে আসবে এবং বিচারের মুখোমুখি হবে। এখন বাংলাদেশ চাইছে যে তাকে প্রত্যার্পণ করা হোক, প্রত্যার্পণ চুক্তির অধীনে। ভারত হয়তো অত দূর যাবে না, কারণ সেটার মানে হবে তাকে গ্রেফতার করা, তাকে একটা দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ট্রিট করা। তো সেটা অত দূর বোধহয় ভারত যাবে না, কিন্তু ভারত চেষ্টা করবে যে অন্য কোনোভাবে হাসিনাকে দেশে ফিরে এসে আইনি প্রক্রিয়া, যেটা ডক্টর জাহিদুর রহমান কালকে বলছিলেন যে তিনি যদি ফিরে আসেন তাহলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং তার আইনি লড়াইয়ের জন্য যত যা লিগ্যাল রাইটস। সেই সুযোগ তো নাই, কারণ যেটা বলা হচ্ছে যে আসলে এখানে আর আপিলেরও সুযোগ নাই। না, আপিলের সুযোগ নাই এটা বলতে পারবেন না। একটা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সবসময় আপিলের সুযোগ পায়, নাহলে তো এটা মানে এটা বিচার ঠিক হবে না। আপনি দেখেন এটা আসিফ নজরুল সাহেব বলেছেন, তৎকালীন আইন উপদেষ্টা, যে আইনটা সংশোধন করা হয়েছে। উনি বললেই তো হবেন না, উনারা এখন ক্ষমতায় নেই, তো ক্ষমতার বাইরে থেকে আমরা অনেক কিছুই বলতে পারি। যেরকম নাহিদ ইসলাম বলছেন যে উনি আসলে শুধু একটাই কাজ আছে, তাকে ফাঁসিতে ঝুলানো। তো এগুলো তো যারা ক্ষমতায় নেই তারা এইসব কথা বলে, কারণ তারা জানে যে তাদের কথাগুলো বাস্তবায়িত হবে না। আসবো আপনার কাছে, ধন্যবাদ। নীলুফার চৌধুরী, আপনার কাছে জিজ্ঞেস করি, আপনি সরকারে আছেন, সরকারে একজন সরকার দলীয় সংসদ সদস্য, আপনার কাছে কি মনে হয় আসলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক উষ্ণ করার ক্ষেত্রে কি শেখ হাসিনা একমাত্র বাধা, নাকি এটাকে পাশ কাটিয়ে আসলে সম্পর্ক উষ্ণ হবে বা দুই দেশের প্রতিবেশী? কারণ কালকেও সরকার উপদেষ্টা বলছিলেন জাহিদ রহমান যে বন্ধু পরিবর্তন করা যায়, প্রতিবেশী পরিবর্তন করা যায় না। তো এক্ষেত্রে আসলে কি হবে, আমাদের সরকারের ভূমিকা কিরকম? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন আমার সহ আলোচককে শুভেচ্ছা। বাংলাদেশ তো আসলে ছোট্ট একটা দেশ, যার তিন পাশে ভারতের অবস্থান। শুধু প্রতিবেশী, যেমন ভারতের সঙ্গে 17টা রাষ্ট্রের প্রতিবেশী সম্পর্ক, কিন্তু বাংলাদেশের সাথে কিন্তু একটা রাষ্ট্রেরই প্রতিবেশী সম্পর্ক, আরেকটা রাষ্ট্রের কোণা দিয়ে আপনার সাগর পার হয়ে যেতে হয়। সো আর বাইরে কিন্তু কেউ নাই, ওইভাবে চিকেন নেক দিয়ে ঢুকতে হবে আপনাকে। তো সেইখানে একটা দেশের মানে আমি বলবো যে প্রায় পেটের মধ্যেই অবস্থান, সাইড দিয়ে, যার চারপাশে 7 সিস্টার আছে। তো ভারতও কিন্তু ওই কারণে কাউন্ট করে বাংলাদেশকে ভৌগোলিক অবস্থানে। ভারতকে, আপনার মনে আছে শেখ হাসিনা বলেছিলেন যে ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে। তো ভারত না হয় আজীবন মনে রাখার জন্য শেখ হাসিনাকে ঠাঁই দিল, কিন্তু দেশ টু দেশের সঙ্গে সম্পর্ক, যেটা কূটনৈতিকভাবে গতকালকে তাদের রাষ্ট্রদূত বলেছেন, তো সেই সম্পর্কটাকে তো ফেলে দেওয়া যাবে না। প্রত্যেকটা পৃথিবীতে আমি আপনি ব্যক্তিগতভাবে আবেগী হলে আবেগ নিয়ে থেকে জীবন পার করে দিলাম, কিন্তু দেশ টু দেশ যদি আবেগ নিয়ে থাকে, শুধু আবেগকে নির্ভর করে বেঁচে থাকে, তাহলে কিন্তু জনগণ এখানে সাফার করবে। দেশের কিন্তু অনেক কিছু ভাবতে হয়। লাইক আপনার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু আপনার খ্রিস্টানদের সঙ্গে একটা সম্পর্ক ছিলই, যেটা কিনা আপনার ইহুদিদের সাথে, যেটা কিনা আপনার বিদায় হজের ইসের মধ্যেও আছে। তো এখন আপনার ওই জায়গায় যদি বলতে হয় তারা প্রতিবেশী, তাকে আমি চাইলে চেঞ্জ করতে পারবো না। বাবা মা প্রতিবেশী, এদের চেঞ্জ করা যায় না। তো যেহেতু যায় না, তাই আমাকেও যতটুকু পারি ছাড় দিয়ে আমাকে কৌশলে এগোতে হবে, তাদেরও ছাড় দিয়ে এগোতে হবে। তারা যেটাই বলেন না কেন, 5 তারিখের আগেও শেখ হাসিনা অনেক বিবৃতি দিয়েছে, বক্তব্য দিয়েছে অডিওতে। 5 তারিখেও সে অডিওতেই দিয়েছে, বাট 5 তারিখের যে জাঁকজমক ওইখান থেকে দেখা গেছে, এটা কিন্তু তার আগে ওরকম ছিল না। সো রাষ্ট্র টু রাষ্ট্র যদি হয় তাহলে তো কষ্ট পাওয়াটা স্বাভাবিক ব্যাপার। এই সরকারের কথাগুলো বলা তো দোষের কিছু না যে আপনি বন্ধুত্ব আশা করবেন না বা শত্রুর মতো আচরণ করবেন, দুটো তো হয় না। তো দুটো যেহেতু হয় না,
সেহেতু ভারত অবশ্যই ভারতের গতকালকের আলোচনায় এবং যেটা অনেক সময় কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ অনেক কথা বলে, সেই সব কিছু মিলে তারাও যে কিছুটা অগ্রসরমান আন্তরিকতায় তারাও চিন্তা করছে, এটা মনে হয়েছে। আবার ওই যে বলেন না যে ভেতরে কি আছে, এটা তো আসলে ভেতরটা তো রহস্যজনক মানুষের বা রাষ্ট্রের। যেটাই হোক না কেন আমি এইটুকু মনে করব যে অনেক দেশের সাথে অনেক দেশের দ্বন্দ্ব থাকে, লাইক আপনার চায়নার কথাই বলি, চায়না ভারতের কথাই বলি, অরুণাচল নিয়ে তাদের প্রচণ্ড দ্বন্দ্ব, কিন্তু যখন বিজনেস বা অন্য কিছু নিয়ে আপনার ব্রিক্স নিয়ে কথা হয় যখন, তখন কিন্তু আবার তারা একসাথে কাজ করে। যখন রাশিয়া, চায়না, ভারত তখন কিন্তু একসাথে কাজ করে, আবার অন্য সময় আবার ভারত আমেরিকা হয়ে একসঙ্গে কাজ করে। তো ভারত না হয় বড় দেশ, এটা পারে, বাংলাদেশ ছোট দেশ, এটা সম্পূর্ণ না পারলেও চেষ্টা তো করতে হবে। এবং আমার মনে হয় যে কিছুটা সমাধান হয়ে যাবে, আমি এটা আশা করতে পারি। আপনার কি মনে হয় প্রত্যাপন হবে না প্রত্যাবর্তন হবে শেখ হাসিনার? শেখ হাসিনাকে নিয়ে আমি এই মুহূর্তে ভাবছি না ওরকম যে সে ডিসেম্বরেই আসবে, এরকম প্রত্যার্পণ বলেন আর প্রত্যাবর্তন বলেন, একজন আসামির কাছে সে আসামি। আপনি যেভাবেই তাকে সম্মান করেন না কেন, আসামি আসামির ঊর্ধ্বে উঠতে পারবে না, তাকে কিওর হয়ে হয়ে আসতে হবে যুক্তির সাথে, তর্কের সাথে, আইনের সাথে। তো সেইখানে একজন রাষ্ট্রপ্রধান হিসেবে কিভাবে ডিল হবে, রাষ্ট্র টু রাষ্ট্র জানবে, বুঝবে। তো আমরা এটুকু মনে করি যে উনি একজন আসামি, এটা ভুললে কোনোভাবেই চলবে না, কারণ ওনার সাথে অনেকগুলো মৃত রক্তের লাশ জড়িয়ে আছে, এবং উনি যে হুকুম দিয়েছেন, হুকুমের আসামি, সেটা কিন্তু প্রমাণিত, অপ্রমাণিত না। তো যেহেতু প্রমাণিত, অতএব তাকে এখানে শুধুমাত্র রাজনৈতিক প্রতিযোগিতায় মামলা দেওয়া এটা কিন্তু ঠিক না। এটা এখানে তার ইনভলভমেন্ট কতটুকু ছিল, তার আইজি আপনার যে কিনা আপনার রাজসাক্ষী হয়েছে তাদের কথা থেকে বোঝা যায়। এবং এটা তাকে এসেই এটাকে মানে মামলা লড়তে হবে বা অ্যাপিল করতে হবে। অ্যাপিল হয়তো বা একটা রাষ্ট্রপ্রধান হিসেবে সাবেক হয়তো কিছুটা ফ্যাসিলিটিস ওখানে পেতে পারে, আইনে না হলেও। তখন আপনার এটাকে কি বলে, রাষ্ট্রের অনেক কিছুই অনেক রকম আপনার চেঞ্জ করা যায়, যে যদি সবাই মিলে এক হয়। তো সেইখানে হয়তো বা ডক্ট্রিন অফ নেসেসিটি সেটাই আনতে পারে তাকে। এছাড়া আইনকে ওইভাবে আর কোনো অপশন নাই আইনের বাইরে যাওয়া। আমাদের আইনমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলেছেন ইটস টু আর্লি, মানে উনি এটা আসলে বলতে চাননি। সাবেক আইন উপদেষ্টা এবং নাহিদ ইসলাম তারা ব্যর্থহীন ভাষায় বলেছে যে কোনো আদালতে আর তার আপিল করার সুযোগ নেই। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন তিনি আসলে, জাহিদুর রহমান সাহেব বলছেন তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। মানে এইটা কি মনে করেন যে সরকারও কি মানে পরিস্থিতি দেখে তারপরে এগোচ্ছে, নাকি সরকার কোন একটা সিদ্ধান্ত নিয়েছে আপনার মনে হয়? দেখেন, সরকার তো এই কথাটা সবসময় বলেন, আপনিও জানেন যে আমরা প্রতিশোধে বিশ্বাস করি না, কিন্তু আমরা বিচারে বিশ্বাস করি। তো সরকারের প্রতিশোধ প্রণা যদি থাকতো, তাহলে সরকার কিন্তু শেখ হাসিনা যতবার করে 15ই আগস্ট বলতেন এবং যতবার করে বিভিন্ন মানুষকে নেগলেক্ট করে কথা বলতেন, যতবার করে নিজের ঢোল পিটাতেন, এই সরকার প্রধান কিন্তু তার এক বর্ণও করেন না। এবং উনি নিজে মার খেয়েছেন, মৃত্যুর মুখে পতিত হয়েছেন, দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এইখানে কিন্তু তার বলার অনেক কিছু অপশন ছিল, আমি হলেও পারতাম কিনা আমি জানি না, কিন্তু উনি কিন্তু এটা পারেন, উনি এটা করেন। সেইখান থেকে আমি বলতে চাই যে উনি হিসাব করেন রাষ্ট্র কিভাবে ভালোভাবে চলবে, সেই হিসাবটাই ওনার মেন হিসাব। সেই হিসেবের মধ্যে যদি মনে করেন উনি যে রাষ্ট্রকে স্থিতিশীলতা আনতে গেলে কোনখানে ছাড় দিলে রাষ্ট্র সুখে থাকবে, কোনখানে ছাড় না দিলে রাষ্ট্র ভালো থাকবে, এটাও একটা প্রাধান্য পাবে, আমি ওনাকে যতটুকু জানি। স্যার মুস্তফা ভাই, আপনাকে একটু জিজ্ঞেস করি, আমাদের সরকারের তো মানে 5 মাস অতিবাহিত হয়ে 6 মাসে আসলো, এখন পর্যন্ত সরকারের প্রধানমন্ত্রীকে নিয়ে বেশ ইতিবাচক আলোচনা, তার লাইফস্টাইল বলেন, তার সরকার পরিচালনার ধরন বলেন, জনতার কাতারে মিশে যাওয়ার এক ধরনের প্রবণতা বলেন, যেটা অতীতে আমরা সরকার প্রধানদের এইরকমভাবে দেখিনি।
তার নিরাপত্তার দিক থেকে বলেন বা তার বিলাসিতার জীবন থেকে বলেন, কোনো কিছুতেই তারেক রহমানের সেই দিকে ধারে কাছে তিনি যান না। কিন্তু সরকারও তিনি অনেকগুলো ভূমিকা নিয়েছেন, উদ্যোগ নিয়েছেন, তাদের দলীয় কর্মসূচির মাধ্যমে এবং সরকারি কর্মসূচির মাধ্যমে বিভিন্ন কার্ড দিচ্ছেন, যেগুলো যেগুলো কথার প্রতিশ্রুতি ছিল সেগুলোতে এগোচ্ছেন। এবং সংসদেও আমরা দেখি বিরোধী দলের সাথে সরকারি দলের সাংসদরা, মন্ত্রীরা যতই গরম কথা বলুক বা কিন্তু তিনি খুবই এগুলো ধারে কাছে যান না। তিনি এই পরনিন্দা পরচর্চা থেকে তিনি নিরুৎসাহিত করেন। এটা আমরা তারেক রহমানকে দেখছি। ওনার সরকার এই 5-6 মাসের মধ্যে ওনার জন্য আসলে এখন বড় চ্যালেঞ্জ কোনটাকে আপনি বলবেন? জ্বালানি সংকট, অর্থনৈতিক সংকট, বিদেশি বিনিয়োগের সংকট, নাকি এই শেখ হাসিনার ইস্যুটা যখনই আসছে তখনই দেশে এক ধরনের একটা বিরোধী দল বলেন বা সরকারি দলে বলেন একটা অস্বস্তি লক্ষ্য করা যায়? এটা কতদিন এভাবে জিয়ে থাকবে? এখন এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস যদি আপনি দেখেন, বাঙালি কিন্তু এইভাবেই রিয়্যাক্ট করে। তারা বেশ রাস্তায় নামে কি স্লোগানে, কি ইস্যুতে রাস্তায় নামে, তাদের নেতা যখন জেলে যায়, তাদের নেত্রী যখন মামলা হয়। জ্বালানিতে মানে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা এখন, এবং জ্বালানি সংকটটা আরও ঘনীভূত হতে যাচ্ছে। কারণ এখন শুধু হরমুজ প্রণালী, পারস্য উপসাগর না, এখন আপনার লোহিত সাগরেও এক ধরনের ছোটোখাটো অবরোধ শুরু হয়ে গেছে। সেটা নিরাপত্তা ওই জায়গায়। হ্যাঁ, কাজেই মানে বিশ্বের যে দুটো বড় বাণিজ্য পথ, সেই দুটো পথ এখন কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। কাজেই বিপদ আসছে আরও বেশি অর্থনীতিতে। তো সেই দিকেই মানে সরকারের মনোযোগ দেওয়া উচিত। কিন্তু দেখা যায় যে আমাদের রাজনীতিতে অন্যান্য রাজনৈতিক বিষয়ে আমরা উত্তেজিত হই অনেক অনেক বেশি। মানুষের যে ইস্যুগুলো, মানুষের তো মানে ডাল ভাতের ইস্যু, তার পেটে কি পড়ছে, তার ছেলে স্কুল যেতে পারবে কি না, তার ছেলে কলেজ শেষে বা ইউনিভার্সিটি শেষে চাকরি পাবে কি না, বা আদৌ ইউনিভার্সিটি যেতে পারবে কি না, এগুলো তো হচ্ছে মানুষের মানে পেটের মানে রিয়েল ইস্যু। কিন্তু আমরা কিন্তু ওগুলো নিয়ে অত উত্তেজিত হই না, আমরা উত্তেজিত হই এই রাজনৈতিক ইস্যু নিয়ে। তো এটা বাংলাদেশের, আমি বলবো যে এটা হচ্ছে প্যাটার্ন, এবং এটা চলতে থাকবে, এটা আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না। তারেক রহমান যেটা করার চেষ্টা করছে, আপনি যেভাবে বর্ণনা দিলেন সেটা আপনি সঠিকই বর্ণনা দিয়েছেন, যে তিনি অন্য ধরনের একটা লিডারশিপ নিয়ে আসার চেষ্টা করছেন। যে লিডারশিপে আপনি যেটা বললেন, পরচর্চা পরনিন্দা থেকে তিনি সরে এসছেন। তিনি নাম ধরে কাউকে অ্যাটাক করেন না, যেটা আমরা অতীতে প্রচণ্ডভাবে দেখেছি। তিনি তার মানে পরিবারের বন্দনা বা পরিবারকে নিয়ে সময় ব্যয় করেন না, মানে নিশ্চয়ই তার পরিবারকে নিয়ে সময় ব্যয় করেন, কিন্তু ইতিহাস ঘাটেন না সেইভাবে। তো সেদিক থেকে বাংলাদেশ মানুষ এগুলোকে পজিটিভ সেন্সে দেখবে। তো কিছু কিছু জিনিস আছে, এটা আবার বাংলাদেশের রাজনীতির অংশই। যেমন তিনি, আমি দেখলাম যে ঈদের পরে ঢাকা শহরে বর্জ্য অপসারণ পরিষ্কার করা হয়েছে কিনা সেটা নিয়ে কিছু বললেন। 3 জন কর্মীকে মানে বরখাস্ত করা হলো না কি হলো। তো এইগুলো প্রধানমন্ত্রীর কাজ না, এগুলো হচ্ছে সিটি কর্পোরেশনের কাজ। তো আমাদের দেখি যে আমাদের যে সরকার প্রধান, তিনি অনেক সময় এমন সব জায়গায় নাক গলান যেগুলো তার কাজ না। মানে সেক্রেটারিয়েটে সকালবেলা গিয়ে কে কাজ করছে কে কাজ করছে না, এটা প্রধানমন্ত্রীর দায়িত্বের মধ্যে পড়ে না। এইটা হয় কি, এটা হচ্ছে প্রেসিডেন্ট যখন সিস্টেম ছিল তখন আমরা দেখতাম এরশাদ এটা করতো। হঠাৎ করে একটা অফিস রেড করে কে আছে কে নাই, কে কাজ করছে কে কাজ করছে না, ভাবটা এমন যে তারা সব তার কর্মচারী। ওনারা তো প্রেসিডেন্টের কর্মচারী না, ওনারা জবাবদিহিতা করেন তাদের ম্যানেজিং ডিরেক্টর বা তাদের ম্যানেজারের কাছে, কিন্তু প্রেসিডেন্ট গিয়ে ভাব দেখান যে সবাই তার কাছে জবাবদিহি করবে। তো এই জিনিসটা থেকে যদি উনি সরে আসতে পারেন, আর বাদ বাকি আপনি যেগুলো বললেন খুবই পজিটিভ এবং খুবই মডার্ন একটা অ্যাপ্রোচ। খালি এই মানে তার প্রধানমন্ত্রী গণ্ডির বাইরে যে অন্যান্য জায়গায় যেই আমি বলবো নাক গলানো, সেটা কারণ তাহলে হবে কি, বিভিন্ন জায়গায় তারা নিজেদের যে স্বাতন্ত্র্য সেই স্বাতন্ত্র্য অনুযায়ী কাজ করবে এবং সেই অনুযায়ী তাদেরকে জবাবদিহিতা করতে হবে। এখন সব মন্ত্রী যদি বলে যে আমি প্রধানমন্ত্রীর নির্দেশে এটা করেছি, যেটা আমরা হাসিনার সময় প্রায় দেখতাম যে একটা আগুন নিভাতে গিয়ে দমকল বাহিনীর লোক বলছে যে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আগুন নিভাতে। আরে উনি নির্দেশ না ধরলো স্বরাষ্ট্রমন্ত্রী বলে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে, যে প্রধানমন্ত্রী নির্দেশ না দিলে কি আপনি আগুন নেভাতেন না নাকি? তো এইভাবে দেখলাম যে স্বাস্থ্যমন্ত্রী কিছুদিন আগে বলছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা হাম টিকা সংগ্রহ করছি। তার মানে কি, প্রধানমন্ত্রী যদি নির্দেশ না দিতেন আপনি করতেন না সেটা? অফকোর্স করতেন। তো এই যে একটা মানে মানে মিনিস্টারদের মধ্যে বন্দনার একটা অভ্যাস, সেটা এখনো বজায় আছে। যদিও আমি একটা ভিডিও দেখেছি যেখানে তারেক রহমান মানে সবার সামনে থামিয়ে দিয়েছে, স্বাস্থ্যমন্ত্রীকে বলেছে, এবং তিনি তেলবাজির দিকে আগাচ্ছিলেন, তারেক রহমান সেটা টের পেয়ে তাকে থামিয়ে দিয়েছেন। তো এই দৃশ্যটা খুবই খুবই ইন্টারেস্টিং, কারণ এটা আমি আগে কখনো দেখিনি, একেবারেই দেখিনি, কোনো নেতার কাছ থেকে দেখিনি। কাজে তিনি যদি এই ধারাটা বজায় রাখতে পারেন, হয়তো এই যে তেলবাজির যেই
অভ্যাসটা সেটা কমে যাবে, কারণ তারা যখন বুঝবে তেলবাজিতে কোনো পুরস্কার নেই তখন তেলবাজির দিকে যাবে না আর কি, সরে আসবে। কাজেই হ্যাঁ একটা নতুন ধারা আসছে এবং আমার মনে হয় এটা খুবই এফেক্টিভ। কিন্তু যেটা বলছিলাম যে বাংলাদেশের সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা এবং সরকারকে সেটা যদি সলভ করতেই হবে, সেটা যদি ট্যাকল করতে না পারে তাহলে তারেক রহমান যা করুক না করুক, সোশ্যাল মিডিয়া ভিডিওতে আপনি যা দেখেন না দেখেন, এটা আলটিমেটলি এটা মানুষের কাছে আসলে মানুষের কাছে এটা কোনো মূল্য থাকবে না। আসল কথা হচ্ছে তার জীবনটা কিভাবে চলছে এবং এই মানুষের কাছে তখন জুলাই সনদ কি, না, এগুলো তো একাডেমিক ব্যাপার, হ্যাঁ। কোথায় থাকলো, এটা আসলে সাধারণ মানুষের ধর্তব্যে আসবে। মানুষ চায় তার বেঁচে থাকার জন্য সবকিছুর স্বাভাবিকতা। ধন্যবাদ। নীলুফার মনি, আপনার কাছে জিজ্ঞেস করি যে সরকারের কাছে প্রায়োরিটি কোনটা এখন? কারণ কালকেও আমি জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর যে বক্তব্য শুনছিলাম তাতে শুনলাম যে সামনে 72 ঘন্টা বা আরও সামনে এলপিজিরও বিরাট একটা সংকট দেখা দিবে। কারণ একটা বয়লার অলরেডি বসে গেছে, আর ওইটাকে ঠিক করতে হলে এই বয়লারটা, হ্যাঁ, এইটাকেও বন্ধ রাখতে হবে। তার মধ্যে আমাদের যে অবস্থা, তেল গ্যাসের যে সংকট, বিদ্যুতের দাম বাড়ানো হলো, সব কিছুর দাম বৃদ্ধির দিকে, জনগণের কাছে এসে অর্থনৈতিক যে সংকট, আনএমপ্লয়মেন্ট, নতুন নতুন যে কর্মক্ষমতা শিল্পগুলো গড়ে ওঠা, সরকারের এই চ্যালেঞ্জগুলো আসলে কিভাবে, আপনার কি মনে হয় যে এইগুলোকে পাশে রেখে যখন বিরোধী দল আবার ধরেন এই যে সামনে লং মার্চ আছে, আবার রাজনৈতিক কর্মসূচিকে মোকাবেলা করা, এটা কি শুধু রাজনৈতিক কর্মসূচি নাকি সরকারকে অস্থিরতা, বা সরকার কি এগুলো আসলে নিয়ন্ত্রণে রাখতে পারবে কিনা? দেখেন, এইখানে যে কথাটা, সরকারের হাতে অনেক কিছু থাকে না। লাইক আপনার আন্তর্জাতিক যুদ্ধ, ইরানের সাথে আমেরিকার যুদ্ধটা থেমে গিয়েছিল, আপনি দেখেন তখন কিন্তু বেশ আবার স্মুথলি হয়েছে। আবার যখন আমেরিকা আক্রমণ করলো, আবার যখন এই যুদ্ধটা থেমে যাওয়া যুদ্ধটা লাগলো, তখন তো তেলের একটা ক্রাইসিস, একটা ধাক্কা আসবে। হরমুজ প্রণালী বন্ধের হয়ে গেলে সেখানে ধাক্কা আসবে, এটা বলার অপেক্ষা রাখেন। এটা শুধু বাংলাদেশে না, এটা অনেকখানেই। এখন আসেন আপনি গ্যাসের কথা। গ্যাসে যে দুইটা আপনার অপশন ছিল, যে দুইটা জায়গা থেকে গ্যাস উৎপাদন হতো, তার একটা পুড়ে গেছে। এটা কিন্তু আরও 1-1.5 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে সেইটা অনেক বেশি সাপোর্ট দিত। তার উপর আপনার বিগত সরকারে গ্যাস কূপ খনন হয় নাই বললেই চলে। আর ইউনূসের 18 মাস তো একদম হওয়ার কথাই না। তো গ্যাস কূপ যদি না খনন হয়, তখনই তলানিতে ছিল গ্যাসের সমস্যা এই প্রথম না, বলতে পারেন প্রকট আকার। প্রকটটা তো একটা সময় না একটা সময় হবে। আর একটা 6 মাসের সরকার, 5 মাসের সরকার গ্যাসের কূপ খনন করতে পারে না। সেই জায়গায় সরকার তারপরেও মালয়েশিয়ার সাথে কথা বলেছে, অন্যান্য রাষ্ট্রের সাথে, তুরস্কের সাথে কথা বলেছে যে এইটা কিভাবে, এলপিজির কথা বললেন, যেটা আনা যায়, কিভাবে আনা যায়। তো মালয়েশিয়ার সরকার প্রধান রাজি হয়েছেন এবং আর্লিয়েস্ট পসিবল তারা চেষ্টা করছেন। তো এই জায়গাটায় বিদ্যুতের দাম বেড়েছে, বিদ্যুতের যে পজিশনটা করে গিয়েছে আপনার আদানিকে এখনও বিদ্যুতের মেশিন বন্ধ থাক বা না থাক, চলুক বা না চলুক, তাকে কিন্তু পে করতে হয়। এবং এই সরকার আসার পরেও কিন্তু, এবং ইন্টারিম সরকারের সময় তাদেরকে পে করতে হয়েছে। আপনার চুক্তিতে এরকমই বলা ছিল, আমরা তখন হা হা করে অনেক কথা বলেছি টকশোগুলোতে, বাইরে, কনফারেন্সে, কিন্তু কোনো লাভ হয় না সেই সরকারের ফ্যাসিস্টের সময়। তো এখন তো সেটা দিতে হচ্ছে। সেই চুক্তির শেষেরও তো একটা শেষ আছে। যখন আপনার এটা নিয়ে কথা বলবে, দুইটা দেশের সঙ্গে যদি সম্পর্কের যে কথাটা ভাই বললেন, যদি উষ্ণতা থাকে তাহলে বলা যায় অনেক কিছুই, যে আমি এই জায়গায় ঠকছি, এই জায়গায় জিতছি, এই জায়গাটা একটু যদি এক্সকিউজ করেন। কিন্তু সম্পর্ক যখন শীতলতায় আচ্ছন্ন থাকে, তখন মুখ দিয়ে বললেন আপনি ঢুকে বাইর পথে এসে, বাই রোডে এসে ঢুকে বললেন আকাশের দিকে তাকায় যে এই আকাশ, এই জল, বায়ু, স্থল সব কিছু আমাদের, কিন্তু কাজের সময় আপনি কাঁটাতার লাগায় দিলেন। কাজের সময় আপনি প্রতিদিন আপনার সপ্তাহে সপ্তাহে আপনি মার্ডার করতে থাকলেন বর্ডার। তাহলে তো আর সম্পর্কের এখানে ডেভেলপমেন্টটা চাক্ষুষ দেখা গেল না, শোনা যাওয়া আর দেখা যাওয়া দুইটা আলাদা জিনিস। তো সেই জায়গাটায় আপনার মনে করেন যে একটু সময় দিতে হবে, সম্পর্কের উষ্ণতা একটু হোক, আদানির সঙ্গে যে অবস্থাটা। তারপরেও দেখেন বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার আসার পরে যে কাজটা করেছিল আপনার বিদ্যুতের, যে ওই কি বলে কুইক রেন্টাল, এত কুইক রেন্টালে ভরে গিয়েছিল দেশব্যাপী। এই সরকার তো কুইক রেন্টাল চাইলেই আনতে পারে যে কোনো সময়, তাতে কি হবে?
এই জনগণের উপর আপনি ভর্তুকি হয় আপনাকে দিতে হবে, না হয় সরকারকে দিতে হবে। তো ঘটনা তো একই, সরকার যে ভর্তুকিটা দিবে সে তো আপনার টাকা আমার টাকা দিয়েই দিবে। তো ওই টাকাটা দিয়ে ভর্তুকি না দিলে অন্য কিছু দিতে পারে। সরকার তো কুইক রেন্টালটা অন্তত আনে নাই। তো এই কথাগুলো কয়েকটা দিন কষ্ট করলে অনেকটা কিন্তু উপকার বিদ্যুতের পাওয়া কিন্তু যাবে। মানে চাহিদা যে পরিমাণ, তার উৎপাদন খুবই কম হচ্ছে এবং প্রচন্ড লোডশেডিং অথচ আপনি দেখেন, আপনি কি শুনেছেন এই আওয়ামী লীগের 15.5 বছরে বিদ্যুৎ এই করেছে ওই করেছে ওই করেছে, বিএনপি হলো খাম্বা, আর তারা এত কিছু করেছে। কিন্তু তা এত এই যে 25,000 মেগাওয়াট বিদ্যুতের যে তারা উৎপাদনের কথা বলেছে, তো কোথায় গেল নির্মূলে এটা? আমরা যেটা গণমাধ্যমে দেখছি যে গত 4-5 বছরে বা 2 বছরে ইভেন ইন্টারিম সরকারের সময় এতটা মানে প্রকট ছিল না, যে যা বিদ্যুতের যে লোডশেডিং গ্রামে গঞ্জে বিভিন্ন, ঢাকার বাইরে, ঢাকা থেকে আমরা বুঝতে পারছি না, ঢাকার বাইরে থেকে যে খবর আসছে সেখানে বিদ্যুৎ প্রায় সময় চলে যাচ্ছে, মানুষের গরমের মধ্যে প্রচন্ড কষ্ট 4-5 হচ্ছে। ঘন্টা থাকছে আর হ্যাঁ, পরে আসছে। এটা তারপরে খুবই আসছে, মানে এই যে দুঃখজনক এই সমস্যা, গরমে। এইটা তো ধরেন এটার, তাহলে এটা কিভাবে এটা সমাধানের পথ কি? এটা তো কোনো সমাধানের পথ আসছে না। এইটার সমাধানের পথটা আপনার বিদ্যুতের এইগুলা আপনার মেশিনগুলো নষ্ট অকেজো হয়ে আছে, সেগুলা আপনার ঠিক করার চেষ্টা করছে বিদ্যুৎ, এবং কোথায় আর একটু কমে পাওয়া যায়, কি পাওয়া যায়, সেই ব্যবস্থাগুলো সরকার করছে। এবং আমার মনে হয় যে সরকারকে একটু সময় দিলে সরকার, মানে সাধারণ জনগণ কিন্তু, আপনি যেগুলো বলছিলেন সব ঠিক, সাধারণ জনগণ কিন্তু অনেক কিছু এই কারণে তারা শুনতে চায় না। তারা দেখে যে বিদ্যুতের দাম বেড়েছে, তারপরে আমি বাড়তি দাম দিয়ে আমি আমার বিদ্যুৎটা পেতে চাই। মুশকিলটা হচ্ছে কারণে। জি প্লিজ। না, আমি জাস্ট অ্যাড করতে চাই ওনার কথায় যে বাংলাদেশে কিন্তু অনেক বিদ্যুৎ কেন্দ্র গ্যাস এবং তেল পরিচালিত। কয়লা কিন্তু আমরা খুব কম আছে, যদি একটা রামপালে একটা বসানো হয়েছিল, সেটা নিয়েও নানান ক্যাচাল। হ্যাঁ, ওটা আসলে এনভায়রনমেন্টালিস্টরা বড় পুকুরিয়ায় একটা কয়লা খনি আটকে দেওয়া হলো এই এনভায়রনমেন্টালিস্টদের আন্দোলনের কারণে। কাজেই আর একটা নিউক্লিয়ার তো সবে চালু হলো, কিন্তু এদিকে তেল এবং গ্যাসের যে একটা সংকট, সেটা তো দেশের বাইরে। এটা তো এই দেশের যে সরকার ক্ষমতায় বা আগে ক্ষমতা ছিল তাদের কোনো হাত নেই সেটার উপরে। কাজে এই সংকটটা তো বিদ্যুৎ প্রোডাকশনে পড়বেই, কারণ আপনার বিদ্যুৎটা বেশিরভাগই উৎপাদন হচ্ছে গ্যাস এবং তেল চালিত আপনার বিদ্যুৎ কেন্দ্র থেকে। কাজেই এই মানে যে পারস্য উপসাগরের যে সংকট, সেটা আপনার এখানে সার উৎপাদন বন্ধ করে দিয়েছে। এটা নিয়ে কিন্তু অনেকে কথা বলে না, সার উৎপাদন, ইউরিয়া উৎপাদন বোধহয় নাই এখন। তারপরে বিদ্যুৎ কেন্দ্রগুলোর একটা মানে সমস্যা হবেই, এটা হতেই হবে। কাজে এই সংকটটা সব লিঙ্কড এখন। এটা মানে সেই জন্য আমি বলছিলাম যে এই সরকারের আসলে সমস্যা হচ্ছে এইটা, এইটাই অ্যাড্রেস করতে হবে। এবং এখানে কিন্তু ভারতের সাথে একটা সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ দিক আছে। ভারতের সাথে কিন্তু ডিজেলের কাজ হয়েছে। তারপরে ভারতের অনেক তেল শোধনাগার আছে যেটা বাংলাদেশে নেই। কাজে ভারত যদি অন্য জায়গা থেকে ক্রুড অয়েল ইম্পোর্ট করে ওখানে রিফাইন করে বাংলাদেশকে দিতে পারে, যেটা বাংলাদেশ পারবে না, কারণ বাংলাদেশে সেরকম রিফাইনিং ক্যাপাসিটি নাই। কাজেই ভারতের সাথেও কিন্তু বাণিজ্যিক সম্পর্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি এবং আপনি সেটা ওই পলিটিক্যাল যেই প্রবলেমগুলো আছে সেটাকে বাদ দিয়ে আপনি ওই বাণিজ্যিক এটাকে সমাধান করতে পারেন। এবং ভারতও আমার মনে হয় না যে সেটা সে বলবে যে না আমি তোমাকে তেল বিক্রি করবো না, কারণ সে তো বিজনেস করবে, তার লাভটা তো সে রাখবে। সে তো কাজেই সরকারকে এই দিকে এই জিনিসটাকে সলভ করা, এই এনার্জি মানে ক্রাইসিসটাকে সলভ করা, ইলেকট্রিসিটি, গ্যাস সাপ্লাই, এটা একেবারে অত্যন্ত জরুরি হয়েছে। ভাই, রাষ্ট্রপতি নির্বাচনটা এখানে আসলে কি আছে? বিএনপির যাকে সমর্থন করবে সে পাশ করবে, এটা যে কোনো একজন বন্ধ করে সাধারণ মানুষও বুঝে। হ্যাঁ, যে রাজনীতি সম্পর্কে জ্ঞান রাখে না সেও বুঝে। আবার আমরা দেখলাম 11 দলীয় জোট নিশ্চিত পরাজয় জেনেও করেল অলি আহমেদ সাহেবকে মনোনীত করেছে। মনোনীত করাটা দোষের না, কিন্তু আমি বলছি যে এই মনোনয়নটা নিয়ে কি লাভ? মানে আমার মানে চিন্তা ভাবনা হচ্ছে যে বিরোধী দল একটা মনোনয়ন করতেই পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, জেনে শুনে যে তারা হারবে। 91 সালে আপনার মনে আছে আওয়ামী লীগ বদরুল হাজার চৌধুরীকে মনোনীত করেছিল, যদিও বিএনপির এনাফ ভোট ছিল ইলেকশনটা জেতার, কিন্তু তারপরে তারা করেছিল একটা মানে রাজনৈতিক মানে অবস্থান নেওয়ার জন্য যে আমরা আছি, আমরা চলে যাইনি। তো জামাত এবং এনসিপি এটা করছে, এবং তারা মনে করছে যে অলি আহমেদকে, যিনি আর কি অরিজিনালি বিএনপির নেতা, তিনি জামাতেরও ছিলেন না, এনসিপি তো ছিলেনই না, কাজেই, এবং তিনি একজন মুক্তিযোদ্ধা। তো তার এই ইমেজটা এবং তার বিএনপি কানেকশনটা ইউজ করে যদি তারা বিএনপির সাথে একটা নেগোসিয়েশনে যেতে পারে, কারণ তারা বলছে কিন্তু যে একতরফা নির্বাচন হচ্ছে, একতরফা প্রেসিডেন্ট হবে, তো একতরফা হবে,
বিএনপির 2/3 আসন পার্লামেন্টে। এখন আপনি কি করবেন এই নিয়ে? আপনার তো কিছু করার নাই, তো আপনাকে এটা মানতেই হবে। তো আমার মনে হয় তারা ওই একটা মানে রাজনৈতিক অবস্থান নেওয়ার চেষ্টা করছে যে আমরা আছি এবং আমাদের সাথে একটু যাতে দেন দরবার, এবং তারা কিন্তু এইটাও আশা করছিল যে হয়তো বিএনপির কেউ কেউ তাদের পক্ষে ভোট দিতে পারে, যে কারণে ওই আর্টিকেল 70 নিয়ে আলোচনা হলো যে এমপিদের ভোটটা বোধহয় প্রকাশ্যে হবে এখন, এটা গোপন ব্যালটে হবে না, যাতে সবাই জানে কোন এমপি কাকে ভোট দিয়েছে। এবং তারা যদি সরকারি লাইনের বাইরে, তার দলের লাইনের বাইরে ভোট দেয়, তো তাদের আসন বাতিল হয়ে যাবে, এরকম একটা কথা। 70 অনুচ্ছেদ কি আছে? হ্যাঁ 70 অনুচ্ছেদ তো আছে, এটা তো বাতিল হয়নি। তাহলে এটা নিয়ে যে আমরা এতদিন ধরে 70 অনুচ্ছেদে কিছু জিনিস চেঞ্জ হয়েছে। এটা বলা হয়েছিল, আমি যদি ভুল না করি, অর্থ বিল এবং অনাস্থা এই দুইটার ব্যাপারে দলের বাইরে কেউ ভোট দিতে পারবে না। হ্যাঁ, এই দুইটা রেখে আর বাকিগুলো ছাড় দিয়েছে। যেমন ধরেন সংসদে আগে বিপক্ষে কথা বলা যেত না, সরকার এখন যায়। তো রাষ্ট্রপতির ভোট কিন্তু এই চেঞ্জটা কি এফেক্টেড হয়েছে নাকি এটা জুলাই সনদের একটা অংশ, যেটা এখনো সংসদের সংবিধানের অংশ হয় নাই? জুলাই সনদে যেটা, এটার উপর আপনার নোট অফ ডিসেন্ট আছে কিনা আমি ঠিক বলতে পারবো না, মনে হয় আছে, কারণ না নাই আপনার, এটা কিন্তু পাশ হয়ে আছে অর্থ বিল এবং সহ অনাস্থা, এই দুইটা ছাড়া সবকিছু যে কোনো বিষয়ে একজন সংসদ সদস্য তার স্বাধীন মতামত ব্যক্ত করতে পারবে। তাহলে এই দিকেই হয়তো জামাত এবং এনসিপি আশা করছে যে তারা, চিফ হুইপ গতকালকে বলেছেন যে কোনোভাবেই, এক্স্যাক্টলি, তো চিফ হুইপ এটা কেন বললেন? কারণ তিনি জানেন যে জামাত এবং এনসিপি হয়তো এই লাইনেই আগাচ্ছে যে বিএনপির কিছু এমপিকে ছুটিয়ে আনা যায় কিনা, যেহেতু অলি আহমেদ একজন মুক্তিযোদ্ধা, বিএনপির একজন বড় নেতা, জিয়াউর রহমানের সহযোগী ছিলেন ইত্যাদি, এইসব ফ্যাক্টর কাজে লাগিয়ে বিএনপির কিছু এমপিকে তাদের প্রার্থীর পক্ষে আনা যায় কিনা, সেটাই নুরুল ইসলাম মনি কিল করে দেওয়ার জন্য বলেছেন যে না, এটা হলে, এবং এটা ভোটটা প্রকাশ্যে হবে, এটা গোপন ভোট হবে না, কারণ গোপন ভোট হলে তো আপনি জানবেন না কোন এমপি কার পক্ষে ভোট দিয়েছে, কাজে আপনি জানবেন কি করে। কিন্তু আরেকটা জিনিস, আমার এটা ব্যক্তিগত মতামত, এটা আমি মানে খাতা কলমে প্রমাণ করতে পারবো না, আমি এই সংসদের দিকে তাকাই, আমি কোনো বিরোধী দল দেখি না। জামাত এনসিপি আমার দৃষ্টিতে বিরোধী দল না। তারা ওই যেটা বললেন, তারা জামাতের সাথে বিএনপির সম্পর্ক বহু পুরনো, আন্দোলনে একসাথে ছিল। এটা হচ্ছে একটা আওয়ামী বিরোধী সংসদ, যারা আছেন তাদের একটা আঠা আছে, তাদেরকে একত্র করে রাখে, সেটা হচ্ছে আওয়ামী বিরোধিতা। সেই আঠাটা এখনও আছে, কারণ আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু ফিরে আসার চেষ্টা করছে, কাজেই ওটা যাতে না হয় সেজন্য জামাত এবং এনসিপি আপ্রাণ চেষ্টা করবে সেই আঠাটা অটুট রাখ। এবং আমি দেখি যে জামাতের যে এমপিগুলো আছেন, তাদের মাঝে মধ্যে ভিডিও যেটা দেখা যায় আর কি, তাদের আচরণ দেখে মনে হয় যে তারা যার পর নাই ধন্য সংসদে এসে, মানে তারা তাদের আনন্দটা খুব লুকিয়ে রাখতে পারে না। যে কাজে আমার কাছে এদেরকে একদমই সিরিয়াস বিরোধী দল মনে হয় না। 91 যে বিরোধী দল ছিল, বা 96 জুনের পরে যে বিরোধী দল বিএনপি ছিল, এগুলো ছিল বিরোধী দল। এখন এটা কোনো বিরোধী দল না, এটা হয়ে গেছে ওই একটু অত খারাপ না, কিন্তু যে জাতীয় পার্টি যেটা 2014 বা 18 করছেন। মনিপা, আপনাকে জিজ্ঞেস করি, আপনাদের 31 দফা তো ছিল এবং জুলাই সনদ তো আছি, যেটা বিরোধী দলের হাতে আরেকটা হয়তো বা আপনার অস্ত্র তুলে দিচ্ছেন কিনা এটা জিজ্ঞেস করছি, যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতা এটা ভারসাম্য আনা হবে। যেহেতু বাংলাদেশের এখন পর্যন্ত আমাদের দেশের প্রধানমন্ত্রী যে পদটি, তার হাতে বাংলাদেশের পরিচালনার সর্বময় ক্ষমতা তার হাতে দেয়া আছে, কিন্তু এইটা আপনারা ফিল করেছিলেন অনেক আগে যে প্রধানমন্ত্রী এভাবেই মানে একনায়কতন্ত্র কায়েম হয়ে দেশে। তো রাষ্ট্রপতি সেক্ষেত্রে কি আসলে আপনাদের, এতদিন তো আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিল, সেই জন্য কি এটা এখনো সেই দিকে আগাচ্ছেন না, নাকি নতুন রাষ্ট্রপতি হওয়ার পরে আপনার দল এই চিন্তা ভাবনা আছে কিছু ক্ষমতার ভারসাম্য, রাষ্ট্রপতিকে আরো একটু ক্ষমতায়ন করা সম্ভাবনা আছে? এটার সঙ্গে আপনি যেদিকে আপনি টার্গেট করে খোঁচা দেওয়ার চেষ্টা করছেন, আসলে তা না। আপনার 31 দফাতে ছিল এবং আপনার সংস্কার কমিটিতেও ছিল, ছিল, এবং এই জায়গাটা পাশও হয়েছে, এখানে কোনো এমবার্গো ছিল না। সেইখানে আপনার মাত্র 2টো অধিবেশন গিয়েছে, 2টো অধিবেশনের, একটা আপনার রাষ্ট্রপতির ভাষণের উপর, আরেকটা গিয়েছে আপনার বাজেটের উপর। সো এখানে ওইভাবে কোনো ইমপ্লিমেন্ট করার কোনো সুযোগ ছিল না। তারপরে ম্যাক্সিমাম সংস্কার কমিটির বিলগুলো পাশ করেছে, মানে অধ্যাদেশগুলো। এখন আপনার যেটা হবে সেটা আপনার সামনের অধিবেশনগুলোতে আস্তে আস্তে
ক্রনোলজিক্যালি আপনার রাষ্ট্রপতি মানে আরো কিছু ক্ষমতার ক্ষমতায়িত ভারসাম্য হবে। কিছুটা আসবে, যেটা যেভাবে বলা ছিল ভারসাম্যর জন্য যে সাবজেক্টগুলোকে দেওয়ার কথা। এই কারণে আমি নিজেই তো বললাম যে এই কারণেই যে ইনভ্যালিড হওয়া যায় আগে যেমন যে একটা রাষ্ট্রপতি হলেই হলো, তার তো আসলে ওরকম কাজ নাই। আচ্ছা আচ্ছা। তো এখন এটা না, এখন তাকে কাজ করতে হবে। তো কাজ করতে হওয়ার জন্য তাকে সেইভাবে মেধা মনন সব কিছু নিয়োজিত করতে হবে। সেই হিসেবটা করেই রাষ্ট্রপতি নির্বাচিত করবেন বা করা উচিত। আপনাকে একটু জিজ্ঞেস করি একই প্রশ্ন, যে দুইটা অধিবেশন চলে গেছে, মানে আমরা যে রাষ্ট্রপতি ছিলেন আমরা সেই অনুযায়ী তাদের প্রতিশ্রুতি অনুযায়ী রাষ্ট্রপতিকে ক্ষমতায়িত হতে দেখিনি। নতুন রাষ্ট্রপতি যিনি হবেন তিনি কি সেই ক্ষমতা, তার কাছে কিছু ক্ষমতা যাবে, বা প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতা কিছু কমাবে কিনা সংসদ? আপনার কি মনে হয়? আমার মনে হয়, আমি নীলুফার চৌধুরীর মতো অত আশাবাদী না। আমার মনে হয় না আলটিমেটলি এই ঐক্য কমিশনে যেসব জিনিস চাপিয়ে দেওয়া হয়েছে, আমি বলবো এটা ঠিক আলোচনার মাধ্যমে আসেনি, যে রাষ্ট্রপতির হাতে এই মানে অ্যাপয়েন্টমেন্টের ক্ষমতা থাকবে, তারপরে বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার অ্যাপয়েন্টমেন্টের ক্ষমতা তার হাতে দেওয়া, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রধানদেরকে, এগুলো আমার মনে হয় না আলটিমেটলি হবে। এটা আমার মানে ব্যক্তিগত বিশ্বাস। বিএনপি আমাকে ভুল প্রমাণিত করতে পারে আগামী দুই তিন আমরা চাই আপনি ভুল প্রমাণিত হন। আমি মনে করি না আমি ভুল প্রমাণিত হব, কারণ বাংলাদেশে যে সরকার তারা চায় না যে এই ভারসাম্যটা আসুক, কারণ এটা একটা কনফ্লিক্ট সৃষ্টি করতে পারে। আমরা পাকিস্তানে দেখেছি, পাকিস্তানে প্রেসিডেন্টকে কিন্তু অনেক ক্ষমতা দেওয়া হয়েছে। ওই ক্ষমতাটা কে ব্যবহার করে সেনাবাহিনী ওই ক্ষমতাটা ব্যবহার করে তার রাজনীতিকদের উপর তারা তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। তো রাষ্ট্রপতি আর যে ক্যাবিনেট, আমাদের তো সংসদীয় গণতন্ত্র, তার মানে এটা ক্যাবিনেট সরকার, প্রধানমন্ত্রী সরকার না, ক্যাবিনেট সরকার। এই দুইটা প্রতিষ্ঠানের মধ্যে যদি একটা ভারসাম্য আনার চেষ্টা করেন তাহলে একটা কনফ্লিক্টেরও জায়গা সৃষ্টি করবে না। বাংলাদেশের গণতন্ত্র 10 বছর চলার পরে মুখ থুবড়ে পড়ে, আবার উঠে আবার মুখ থুবড়ে পড়ে। তো সেইখানে আপনার কিন্তু কালচার, ডেমোক্রেটিক কালচার এত স্ট্রং না যে আপনি এই ভারসাম্যটা ঠিক মানে মেনে চলতে পারবেন। আপনার আসলে দরকার আগে একটা স্টেবল এবং স্ট্রং গভর্নমেন্ট এবং স্ট্রং পার্লামেন্ট তৈরি করা, এবং এই যে পার্লামেন্ট যে সরকারকে জবাবদিহি করবে সেটার প্র্যাকটিসটা, সেটার স্বভাবটা গড়ে তোলা। প্রেসিডেন্ট পরে আসতে পারে, প্রেসিডেন্ট যেখানে আছে সেখানেই থাকুক, আগে আপনি পার্লামেন্টটাকে স্ট্রেংথেন করেন। কারণ মানুষ ভোট দেয় পার্লামেন্ট মেম্বারদের জন্য। পার্লামেন্ট মেম্বাররা যখন তাদের একটু মানে কি বলবো মেরুদণ্ডটা একটু সোজা করতে পারবে, হতে পারবে এবং সরকারকে জবাবদিহিতার মুখে আনতে পারবে, কারণ ওইটাই তাদের কাজ, সরকারকে জবাবদিহিতার মুখে আনা। এর সাথে যেই দলেরই হোক না কেন, সরকারি দল পারবে না কেন তাদের মন্ত্রীকে কোশ্চেন করতে যে তুমি এটা ফেল করছো, হ্যাঁ জ্বালানি ব্যাপারে তুমি ফেল করছো, এটা পারবে না কেন সে করতে? অবশ্যই পারবে, কারণ সে তো জনগণের প্রতিনিধি, সে সব কিছুই পারবে। হ্যাঁ, ভোট দিতে পারবে না বিশেষ বিশেষ জায়গায় সরকারের বিরুদ্ধে, অবশ্যই সরকারকে ফেলে দিতে পারবে না সে, কিন্তু প্রশ্ন করতে পারবে না কেন? সো আমি মনে করি ওইটার ইম্পর্টেন্ট। কিন্তু প্রেসিডেন্টের যদি এই ভারসাম্য আনার জন্য প্রেসিডেন্টকে এইসব ক্ষমতা দেওয়া হয়, যেটা মানে খাতা কলমে দেখতে খুব ভালো লাগবে, কিন্তু এটা আলটিমেটলি আমার মনে হয় সরকারের সাথে একটা কনফ্লিক্ট সৃষ্টি করবে। ক্ষমতা ছাড়াই কনফ্লিক্টের উদাহরণ আমরা দেখেছি, আর ক্ষমতা থাকলে তো মানে এটা একটা কুরুক্ষেত্র লেগে যায়। এই প্রশ্নটা করলাম কেন, যে জাতীয় নাগরিক পার্টির নেতা এবং মুখপাত্র নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন তিনি সালাউদ্দিন সাহেবের কাছে গিয়েছিলেন, কোড অ্যান্ড কোড বলছি, তিনি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের কাছে গিয়েছিলেন, তাকে বলেছেন যে জুলাই সনদের এইগুলো ক্ষমতার ভারসাম্য, তারপরে গুম কমিশনটাকে ইয়ে করা, তার ভাষ্যমতে যে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বলেছেন যে এগুলো করলে সরকার চালানো যাবে না। এটা সত্য বলেছে কিনা জানি না, বলছে যে ওনারা এটা করবেন না, সে তার ভাষায় বলেছে। কিন্তু আমাদের মানে প্রধানমন্ত্রী কিন্তু যেখানে যাচ্ছেন তিনি বলছেন, এবং তার মন্ত্রীও বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে তারা পালন করবেন। ইম্পসিবল, কারণ জুলাই সনদে যা আছে তার অনেকগুলো বিএনপি নিজেরই নোট অফ ডিসেন্ট আছে। তো অক্ষরে নোট অফ ডিসেন্ট গুলো তো অবশ্যই ওটা ডিসেন্টের মধ্যেই থাকবে, সেটা চুলচেরা হিসাব হবে, 2/3 মেজরিটির ভোট হবে, যেটা নোট অফ ডিসেন্ট অবশ্যই সংসদ উঠবে, সবই সংসদ উঠবে, কিন্তু নোট অফ ডিসেন্ট নিয়ে আবার আলোচনা হবে, যেটা কোনো সমাধান হয় নাই। অবজেকশন থাকলে তো আর সমাধান হলো না, সেটা আবার উঠবে, সেখানে ভোটাভুটি হবে, যদি যারা জিতবে তারাই পাবে, তাদের পক্ষে যাবে। ওয়েল, আমরা অপেক্ষা করি। আমি একবার শেষের দিকে এসে একটা প্রশ্ন, আজকে নিশ্চয়ই আমরা দৈনিক প্রথম আলোতে দেখছিলাম, যেটা নিয়ে অনেকদিন ধরে কথা হচ্ছিল, 1, 2, 3, 4 করতে করতে 800 শতাধিক সংখ্যা পার হয়ে গেল। আশঙ্কা করা হয়েছিল যে
হামে আক্রান্ত হয়ে শিশুরা মারা গেল, যারা এই দুনিয়ায় আলো বাতাস বেশি দিন দেখতো না, যে যারা আসলে যার বাবা মা জানতো না তার সন্তানটা কিছুদিন পর মারা যাবে। এবং সেটা একটা অনুসন্ধানের প্রতিবেদন, আপনি পড়েছেন কিনা জানি না, আমি দেখলাম, দেখেছেন কিনা, সেখানে পরিষ্কারভাবে প্রথম আলোর প্রতিবেদক শিশির মরলের লেখায় উঠে এসেছে যে কিভাবে ধাপে ধাপে এই হামের টিকাটাকে কে, কারা, কখন, কোন পর্যায়ে এটাকে গাফিলতি করেছে। মানে এটা ভুল না, এটা হচ্ছে আমার কাছে একটা জিনিস এসেছে, আমার পানির পিপাসা পেয়েছে, আমার পানি খাওয়া উচিত, আমি পানি খাইনি, যে কারণে আমার জন্ডিস হয়েছে। মানে এরকম যদি আমি বলি, একটা জাস্ট এক্সাম্পল। তো প্রতিবেদনটা যেভাবে পড়লাম তাতে আমার কাছে মনে হয়েছে যে আমরা আমাদের পরবর্তী যে আগামী 3-4 বছর পরে যে শিশুরা আসবে বা 2 বছর পর যে শিশুদের যখন যে প্রয়োজন হবে, এবং হাম নামে যে একটা মরণ ব্যাধি শিশুদের উপরে বসতে পারে, এটা গাফিলতি করে এটাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেছে। আমার প্রশ্ন হচ্ছে যে এটা প্রথম আলো যখন করলো, একটি গণমাধ্যম তার অবশ্যই অনুসন্ধানমূলক কাজ, সরকারের জায়গা থেকে আপনার কি মনে হয়? তারপর মনিয়াপার কাছে জিজ্ঞেস করবো, মনিয়াপাকে আসলে জবাব চাইবো বেশি, কারণ উনি সরকার দলের এমপি। সরকার 6 মাস হয়ে আসলো, 5 মাস হয়ে অতিবাহিত হলো, দেখছে প্রতিনিয়তই খবরের কাগজে আসছে। সরকার তো নিজে একটা স্বাধীন অনুসন্ধান কমিটি করতে পারতো, যে এর ভবিষ্যতে যেন এই ধরনের কেউ গাফিলতি না করে, কেউ এই ধরনের মানে জীবন নিয়ে যেন না খেলে। সরকার আসলে কেন করলো? শুধু ইন্টারিমকে ছাড় দেওয়ার জন্য আপনার মনে হয়? আমার মনে হয় কি, মানে এই হাম ক্রাইসিসটা যখন শুরু হলো মার্চের 15 তারিখ, এটার জন্য বিএনপি সরকারকে আপনি কোনোভাবে দায়ী করতে বিএনপি সরকার দায়ী না, তারা টোটালি ছিল ইনোসেন্ট এখানে। কিন্তু ওই শুরুর দিকে কিন্তু আমি কিছু কমেন্ট দেখছিলাম যে এটা নিয়ে কোনো ইনভেস্টিগেশনের প্রয়োজন নেই। এটার কারণ হচ্ছে আপনি যেটা বলছেন, যে আমার বিশ্বাস যে এই পুরো জিনিসটা যদি আওয়ামী লীগের ঘাড়ে চাপানো যেত, তাহলে হয়তো এতদিনে মানবতা বিরোধী অপরাধের মামলা হয়ে যেত। কিন্তু যেহেতু এটা আওয়ামী লীগের গাফিলতি আছে, তাদের সরকারের শেষের দিকে আছে, 23-এর শেষের দিকে, তারপরে তো 24 গেল, খুব টালমাটাল একটা বছর। 25-এ ইন্টারিম গভর্নমেন্টের সবচেয়ে বেশি গাফিলতি। সো এইখানে ইন্টারিম গভর্নমেন্টের কোনো কার্যক্রমের নিয়েই কোনো তদন্ত হচ্ছে না। যেরকম দেবপ্রিয় ভট্টাচার্য একটা শ্বেতপত্রের কথা বলেছিলেন, যে এই 18 মাসের অর্থনীতি কর্মকাণ্ড নিয়ে একটা শ্বেতপত্র, এবং সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরের দিনই নাকচ করে দিলেন যে কোনো শ্বেতপত্রের দরকার নেই, কারণ ইন্টারিম গভর্নমেন্ট খুব ভালো কাজ করেছে। সো এই বিএনপি গভর্নমেন্ট কোনো মানে কারণটা মানে বিএনপি যারা নীতি নির্ধারক তারাই বলতে পারবেন, কিন্তু তারা ইন্টারিম পিরিয়ডের কোনো গাফিলতি, সেটা অর্থনৈতিক বলুন, স্বাস্থ্য বলুন, যে কোনো খাত বলুন, কোনো কিছুতেই কোনো তদন্ত মানে করছে না। এবং এটা হয়তো তারা চায় না যে অন্তর্বর্তী সরকার কোনোভাবে কাঠগড়ায় দাঁড়াক। আচ্ছা, এটা আমার মানে বিশ্বাস যে তারা এই অন্তর্বর্তী সরকারকে একটা অলিখিত একটা দিয়ে দিয়েছে যে ঠিক আছে, তোমাদের আমরা টাচ করব না। নীলুফার আপা কি বলবেন? আমি আসলে দেখেন, আমরা যে আপনি খুব ভালো জানেন যে ইন্টারিম থাকা অবস্থা থেকে আমি বা আমাদের 2-4 জন যারা টকশোতে যায় তারা কিন্তু সমালোচনা করতাম, ওপেন, কোনো রাগঢাক করে না, এখনও করি, যেটা সত্য সাদাকে সাদা বলার চেষ্টা করি। সেখানে কিন্তু আমাদের দল আমাদেরকে কোনো রকম কথা বলে নাই যে কেন তুমি এটা বলো, কখনোই না। তার মানে কি, আমাদের ফ্রিডমটা আছে। তো যেহেতু ফ্রিডমটা আছে, আমি সম্পূর্ণরূপে সরকারকে এটা বলতে পারি না। হয়তো বা 5 মাসে সরকার নিজেকে গুছিয়ে উঠতে এত সমস্যার মধ্যে সরকার দায়িত্ব গ্রহণ করেছে। কারণ আপনি জানেন, যখন সরকার আসবে, সরকার জানে যে বাংলাদেশে টাকা নাই, বাংলাদেশে অনেক জিনিস নাই, বাংলাদেশে যে হামের যে টিকাটা ছিল না, এটাও তো সরকার জানতো না। প্রত্যেকটা জায়গায় এরকম নায়ের মধ্যে বাংলাদেশ। সেই নায়ের মধ্যে একটা সরকার যখন দায়িত্ব গ্রহণ করে এতগুলো চ্যালেঞ্জ নিয়ে, আমার তো মনে হয় যে আমেরিকার কোনো সরকার যদি এই দায়িত্ব গ্রহণ করতো, এই সরকারের আগে সে ফেল করতো। যদি আপনার উন্নত দেশ ব্রিটেন এত 800-900 বছরের আপনার অলিখিত সংবিধান দিয়ে দেশ চালায়, তারাও যদি এরকম একটা অবস্থায় যদি দায়িত্ব গ্রহণ করতো, তারাও পাশ করতো কিনা আমি শিওর না। মানে আমি চ্যালেঞ্জ দিব যে পাশ করতো না, শিওর না, এটা বলাও ঠিক না, পাশই করতো না। তো এই জায়গায় বলতে পারেন যে হ্যাঁ, তারেক রহমান সাহেবের সরকার নিয়েছে, সরকারের যেতে সবাই চায়, কিন্তু রিস্ক কতটা, অনেকেই কিন্তু বুদ্ধি থাকলে এই দেশের যে এই নাই এত তলা নিতে আমি কি করব, আমারও তো 2 দিন পরে সবাই, জনগণ তো জানে না কি আছে আর কি নাই। জনগণ চাইবে যে দাম বাড়লো কেন,
জনগণ জিনিসটা নাই দেখে যে দাম বাড়লো। আর টাকাগুলো তো সব কাগজের টাকা, এখানে কোনো ব্যালেন্সে যে ডলার থাকবে পাউন্ড থাকবে কিছুই ছিল না। আপনার ওটা দিয়েই তো আসলে নির্ণয় করা হয়, সব টাকা তো পাচার হয়ে গেছে ডলার পাউন্ডে। তো সেইখানে যখন নিয়েছে আমাদের সুযোগ দেওয়া দরকার, এবং সরকার নিজে যখন একটুখানি মেরুদণ্ডে দাঁড়াতে পারবে অবশ্যই কেউই আইনের ঊর্ধ্বে না। আমাদেরকে যেহেতু কিছু বলে নাই, কেউই আইনের ঊর্ধ্বে না, আমি এইটুকু বলতে পারি। যে আর দুদক তো অনেককে ইতিমধ্যে হয়তো বা কল করছে, খোঁজ খবর নিচ্ছে, তাদের কাছে কিন্তু সব রিপোর্টই আছে কে কত টাকা। ওই যে আমরা তো এইভাবেই বলতাম যে আওয়ামী লীগ পতনের সবচেয়ে মুখ্যম যে অস্ত্রটা ছিল, আওয়ামী লীগ সভানেত্রীই করেছিল, সেটা হলো যে তার পিয়নের 400 কোটি টাকা। তো পিয়নের সভানেত্রী কত বছর পরে বলছে? 15 বছর পরে বলছে পিয়নের 400 কোটি টাকা। আর যখন এই 18 মাসের উপদেষ্টার এপিএসরা 7 মাসে যখন আপনার হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আছে, এবং ঘটনা সত্যি না হলে তো তার পদত্যাগ করতে হতো না, তার তো চাকরি চলে যেত না। তো নিশ্চয়ই এটা সবার কাছে এই রিপোর্টগুলো আছে। এখনও এগুলা নিয়ে বিভিন্ন জায়গায় আমাদের নির্বাচিত আপনার সংসদ সদস্য অথবা জেলা প্রশাসক, আপনার সিটি কর্পোরেশনের প্রশাসকরা কিন্তু বলা শুরু করেছে তার এলাকায় কত টাকা নস্যাৎ হয়েছে, কত টাকা কে কোনখানে কোন খাতের থেকে নিয়েছে, এগুলো কিন্তু অলরেডি বের হচ্ছে। তো সরকার থেকে যদি এই ধরনের নিষেধাজ্ঞা থাকতো তাহলে তো বের করতে পারতো না। সো একটু আমরা মনে করি যে একটু ওয়েট এন্ড সি। আমরা অপেক্ষায় থাকতে চাই। আমরা আজকে এখানেই শেষ করছি। দর্শক, শেষ হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান। দেখা হবে আগামী অনুষ্ঠানে। ভালো থাকুন, সুস্থ থাকুন।